স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে রবিবার লন্ডন নেওয়া হতে পারে, কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। কোরআনের আইন ছাড়া দেশে কিছুতেই সুশাসন সম্ভব নয় বলছেন জামায়াতে ইসলামীর আমির। বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। সব দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রা শুরু করতে ইসির প্রতি এনসিপির নেতা নাহিদের আহ্বান। মিরপুর চিড়িয়াখানায় হঠাৎ খাঁচার বাইরে সিংহী, 2.25 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করল কর্তৃপক্ষ। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে কাল বিকেল 5টায় ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। কাতারের আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এটি আসবে। চিকিৎসকরা পরামর্শ দিলে রবিবার সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডন নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে লন্ডন থেকে ফিরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার বেলা 11:57 এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি হাসপাতালে আসেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা শাশুড়িকে দেখতে। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দুপুর 2:23 হাসপাতাল থেকে বেরিয়ে যান জুবাইদা। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। এদিকে বিলম্ব হচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। কাতারের আমিরের ব্যবস্থাপনায় শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে এয়ার অ্যাম্বুলেন্স। জার্মানি থেকে এটি আসবে বলে জানিয়েছে ঢাকায় কাতারের দূতাবাস। উন্নত চিকিৎসার জন্য কখন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়া হতে পারে শুক্রবার জানালেন বিএনপি মহাসচিব। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এদিকে 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বাদ জুমা রাজধানী সহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়। 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা ও ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মেহেদী হাসান। তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে। মেহেদী, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আর তারেক রহমানের স্ত্রী রাতে আবারও এভার কেয়ার হাসপাতালে গেছেন, তিনি কি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা আমাদের জানাবেন বিস্তারিত। আনোয়ারুল, আজকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা ছোট্ট একটি তথ্য পেয়েছিলাম তার আরেক চিকিৎসকের কাছ থেকে। সেটা হচ্ছে তার পাকস্থলীতে যে রক্তক্ষরণ হচ্ছিল, এন্ডোস্কোপির মাধ্যমে সেই রক্তক্ষরণ আসলে বন্ধ করা হয়েছে। আজকে নতুন তথ্য বলতে এটি আসলে আমরা পেয়েছি। এবং জুবাইদা রহমান আজকে যেহেতু সকালবেলা 15-11টার দিকে দেশে পৌঁছেছেন এবং 12টার দিকে তিনি কিন্তু সরাসরি এভার কেয়ারে হাসপাতালে এসেছিলেন এবং 2টার পর কাছাকাছি সময় কিন্তু তিনি হাসপাতাল থেকে বেরিয়ে ধানমন্ডি তার বাবার বাসভবনে আসলে গিয়েছিলেন এবং তিনি রাত
8:20 আশেপাশের সময় কিন্তু আবারও এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং এখন পর্যন্ত তিনি অবস্থান করছেন এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসলে এসেছিলেন, যদিও তিনি বের হয়ে গেছেন এবং মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনও বিশেষজ্ঞ দল সহ তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই বিশেষজ্ঞ দল এবং চিকিৎসক বা মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আসলে সারা দিনের মধ্যে কিন্তু নিজেরা আসলে একটি বৈঠক করছেন। বিএনপি মিডিয়া সেলের কাছ থেকে আমরা এই তথ্যটি জানতে পেরেছি যে প্রতিনিয়তই কিন্তু বৈঠক চলমান রয়েছে, তার শারীরিক অবস্থা বিবেচনা করে এই বৈঠক মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আসলে করা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও বাংলাদেশে পৌঁছাতে পারেনি, সেক্ষেত্রে যেহেতু জাপান থেকে আসলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে শনিবার কাল যদি এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় সেক্ষেত্রে আসলে রবিবার বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আসলে নিয়ে যাওয়া হবে কিনা বা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে কিনা এই বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা মেডিকেল বোর্ডের কাছ থেকে হয়তো জানতে পারবো। এছাড়া এখন পর্যন্ত তিনি আসলে গত 13 দিন থেকে এখানে শারীরিক চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত তিনি আসলে সেই অপরিবর্তিত অবস্থাতেই রয়েছে এবং যদি আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় বাংলাদেশে, সেক্ষেত্রে রবিবার আসলে কোন সময়ে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কি হবে না সেটি নিয়ে আসলে আমরা মেডিকেল বোর্ডের কাছ থেকে হয়তো কাল জানতে পারবো। তো আনোয়ার, এই ছিল আসলে এভার কেয়ার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে আজ জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরী ও জেলার মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি মন্দির ও গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়। কিশোরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ আয়োজন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মাদারীপুরে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ হয়েছে। মাদারীপুর জেলা পরিষদ জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে এ আয়োজন করা হয়। ফেনীর বিভিন্ন মসজিদেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রা শুরু করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান, তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি। নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায়। কোনো রাজনৈতিক দল যদি কোনো চক্রান্ত না করে, কোনো বিদেশি শক্তি যদি কোনো চক্রান্ত না করে, আমরা আশা করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব। জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেনি, তাই তারা নির্বাচনে অংশ নেবে কিনা এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। সকালে মাগুরায় এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। শফিকুল আলম দাবি করেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিল, তবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি। 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন হবে বলে জানান প্রেস সচিব। ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে। জাতীয় পার্টি একটা স্বৈরাচারের দোসর পার্টি। অবশ্যই এটা যে জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা। কোরআনের আইন ছাড়া দেশে সুশাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ চট্টগ্রামে 8 দলের সমাবেশে তিনি কথা বলেন। বাংলার মাটিতে নব্য কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এই নেতা। নির্বাচনের আগে
গণভোট সহ 5 দফা দাবি নিয়ে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 8 দল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলগুলোর নেতাকর্মীরা এতে যোগ দেন। জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দুপুর 1:45টায় শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এতে বক্তারা অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, সবার অধিকার সমান থাকবে, কোনো গুন্ডা থাকবে না, রাস্তাও থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ভবিষ্যতের বাংলাদেশ চলবে কোরআনের ভিত্তিতে। আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে, সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আমির। তিনি বলেন, কোরআনের আইন ছাড়া সুশাসন সম্ভব নয়। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ। সমাবেশে অন্য বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানান। বিজয়ের এই বাঁশিটা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান তৌহিদ হোসেন। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো ইতিমধ্যে, আজকে সকালে পৌঁছার কথা ছিল। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি সিংহী আজ খাঁচা থেকে বেরিয়ে পড়ে। বিকেল 4:45টার দিকে ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে আতঙ্ক দেখা দেয়। অবশ্য কেউ হতাহত হয়নি। 2.25 ঘন্টা পর সন্ধ্যা 6:30টার দিকে চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করা হয়। এর আধা ঘন্টা পর প্রাণীটিকে আবার খাঁচায় নেওয়া হয়। কিভাবে সিংহীটি খাঁচা থেকে বের হলো তা তদন্ত করা হবে বলে জানিয়েছে
কর্তৃপক্ষ। দু সালের পিলখানা হত্যাকাণ্ড ঘিরে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে নতুন ও বিস্ফোরক সব তথ্য। কমিশন জানিয়েছে এই নৃশংস ঘটনা ছিল পরিকল্পিত এবং এতে তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার দলগত সম্পৃক্ততা পাওয়া গেছে। আরও উঠে এসেছে ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস, আর পুরো পরিকল্পনার পেছনে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি। বিদ্রোহের ঘটনায় নির্মমভাবে প্রাণ হারান তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা। সব মিলিয়ে নিহত হন 74 জন। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু রিপোর্টটি আলোর মুখ দেখেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন করে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনে উঠে আসে বেশ কয়েকটি বিষয়। হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্তরের মোট 49 জনকে দায়ী করা হয়। এদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব ও বিডিআরের কর্মকর্তা, সাবেক ও বর্তমান আইজিপি এবং 3 জন সংবাদকর্মী। এছাড়া ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়। অসামরিক কর্মকর্তা 4 জন, পুলিশ কর্মকর্তা 22 জন, বেসামরিক ব্যক্তি 9 জন, সাবেক এবং বর্তমান বিডিআর ও বিজিবি সদস্য 22 জন, কারাগারে আটক 26 জন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী 1 জন, সাংবাদিক 3 জন। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। আরও বলা হয়, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে তদন্ত কমিশন প্রধান বলেন, তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা। কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না? নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো দীর্ঘ 16 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায়, কিন্তু সেই বিচার পাওয়া নিয়ে এখনও তারা সন্দিহান। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়া হয়। আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে গণকবরে নিক্ষেপ করে। যারা এটার সাথে জড়িত না তাদের শাস্তি না হয়, যারা এটাতে জড়িত তাদের শাস্তি হইতেই হবে, এটাই আমরা চাই। জাতীয় তদন্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলে হেনস্থার অভিযোগ করেন তিনি। পরে নোট অফ ডিসেন্ট দিয়ে পদত্যাগ করেন। প্রথম কমিশন থেকে যখন দেখলো যে আমি একটু তাদের চাহিদার থেকেও আমি ভিতরে চলে যাচ্ছি তদন্ত কার্যক্রমে, তখন আমার কার্যক্রমটাকে তারা পছন্দ করে নাই। ওই তদন্ত কমিশনের আরও অনেক মেম্বার জড়িত ছিল, যারা পরবর্তীতে প্রত্যেকে পুরস্কৃত হয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে হয়রানি শুরু করে, তখন আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। ঘটনার দিন 4 নম্বর গেটে দায়িত্বে থাকা তৎকালীন র্যাব 2-এর অধিনায়ক শামসুজ্জামান খান জানান, হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর বারবার ভিতরে প্রবেশের অনুমতি চেয়েও পাননি তিনি। সারাটা দিন যে আমি দেখলাম সরকারের কাণ্ড কারখানা, তখনই কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে এটা কোনো বিদ্রোহ না। কারণ বিদ্রোহ হলে তো তাহলে আমাদেরকে কেন বাধা দিচ্ছে তারা বিদ্রোহে? কারণ যে কোনো বিদ্রোহে কিন্তু আপনার বিদ্রোহকে কিন্তু প্রতিহত করতে হবে কিন্তু কাউন্টার বিদ্রোহ দিয়েই। 5টি গেটেই কিন্তু আমরা অবস্থা নিয়ে ফেলেছিলাম। হ্যাঁ হতে পারতো গোলাগুলিতে আমাদের গেটে অনেকে মারা পড়তো, অনেকে ভিতরে, কিন্তু আমার ধারণা যে এতগুলি হত্যাকাণ্ড ঘটতো না। তদন্ত প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিলেও দ্রুত তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতের স্বজনরা। কমিশনের 11 মাসের অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। সরকার এই প্রতিবেদনকে সামনে রেখে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে এবার পেঁয়াজের ঝাঁজে ক্রেতার বেহাল দশা। কেজি প্রতি দাম ঠেকেছে 160 টাকায়। চালের মধ্যে মিনিকেট, বাসমতি, নাজির শাইলের দামও কিছুটা বেড়েছে। স্থিতিশীল রয়েছে সবজির দাম।
রাজধানীতে পেঁয়াজের দাম নিয়ে শুরু হয়েছে চরম অস্থিরতা, যা দেখার যেন কেউই নেই। কারণ বাজারে পাইকারি ও খুচরা বিক্রি হয় সব ধরনের নিত্যপণ্য। কম দামে পাওয়ার আশায় এই বাজারে আসেন অনেকে। কিন্তু বাজারে এসে পেঁয়াজের দাম শুনেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। জানান, গণ অভ্যুত্থানের পর বাজার ব্যবস্থাপনা ভালো হওয়ার আশা করেছিলেন, কিন্তু হতাশ তারা। ভেবেছিলাম কি অন্তত বাজার দরটা একটু কমবে, আমরা একটু স্বস্তি পাবো, কিন্তু এটার কোনো পরিবর্তন নাই। 160 করে কেজি দেশি পেঁয়াজ। আমাদের দেশে এতই সমস্যা যে আমাদের পেঁয়াজ এত দাম দিয়ে কিনতে হচ্ছে বলেন। গেল সপ্তাহে ছিল আপনার 100 টাকা, 120 টাকা, 100, 110, 20। আর এই সপ্তাহে হইলো আপনার 140 টাকা, 150 টাকা, 160 টাকা আজকের বাজার। এখন দাম বাড়ার কারণটা হইলো আপনার দেখা যাচ্ছে সরবরাহ কম, আমদানি কম, এই কারণে মূলত দামটা একটু বেশি। তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল। শীতের সবজির সরবরাহ বেশ ভালো। শসা হাইব্রিড 40 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, নতুন আলু 40, ওই মরিচ 1 কেজি 40, সিম 1 কেজি 40, টমেটো এটা হলো 80 টাকা, আর এটা হলো 100 টাকা। টমেটোর দামটা একটু বেশি, আর অন্য তরকারির দাম কম। লাল শাক 20 টাকা, 30 টাকা, লাল শাক জোড়া 30, পালং জোড়া 30, পুঁই শাক 20, পাতাকপি 20। এখন তো পুরা সিজন বাজারের, নতুন তরকারি সব নেমে গেছে না, সেই হিসেবে তো বেশি আছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট, বাসমতি, নাজির শাইলের দামও বেশ চড়া। চাউল, সব চাউলের সরবরাহ ভালো আছে, কিন্তু দাম যে বাড়ছে কমার কোনো ইঙ্গিত নেই। বাড়ছে 1 কেজিতে 10 টাকা 12 টাকা, কমছে 1 টাকা 50 পয়সা, 2 টাকা। মিনিকেট চাল 80 টাকা, 28 চাল 65 থেকে 60, পাইজম চাল 60, সরবরাহ ভালো। তবে পোলাও চালের দাম বাড়ছে। যে পোলাও চাল বিক্রি করছি আমরা 1 সপ্তাহ আগে, 15 দিন আগে 110 টাকা, এখন 120 টাকা। ভালো মানের নাজির চাল 90 টাকা, 85 টাকা, আসিল 70 টাকা, এখন 85, 90, 80। বাজার ব্যবস্থাপনায় কিছু অনিয়ম আছে, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে হয়তো ক্রয় সীমার মধ্যে থাকবে এবং কৃষক ভালো দাম পাবে। কারণ বাজারে সব ধরনের মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। মাংসের মধ্যে গরু 750 ও খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদেশি শিল্পীদের কণ্ঠে বিভিন্ন দেশের সুর ও বাদ্যযন্ত্রের মূর্ছনায় মুগ্ধ হলেন ঢাকার দর্শক। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে জার্মানির মিউনিক শহরের আন্তঃসাংস্কৃতিক সঙ্গীত ধারার সংমিশ্রণের গানের দল JISR এর মনোমুগ্ধকর পরিবেশনা সবাই উপভোগ করেন। গেটে ইনস্টিটিউট বাংলাদেশ, জার্মান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানে জার্মানির কণ্ঠশিল্পী ও গেমব্রি বাদক মহসিন রামদান বৈচিত্র্যময় সঙ্গীতের মেলবন্ধন তুলে ধরেন। হোমকামিং অ্যাক্রস কন্টিনেন্টস শিরোনামের এই কনসার্টে দক্ষিণ এশিয়ার তালের ধারা, আরবি সুর, আন্দালুসীয় রং এবং জার্মান লোকগানের সূক্ষ্ম স্বরধ্বনি বিমোহিত করে। আন্তর্জাতিক ভারত সফরের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে এ বৈঠক হয়। আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন তারা, এমনটি দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। পাশাপাশি মস্কো ও দিল্লির মধ্যে স্থায়ী কৌশলগত অংশীদারিত্বের উপর জোর দেন দুই নেতা। এর আগে সকালে রাজভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় পুতিনকে। সেখান থেকে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার সমাধিস্থল রাজঘাটে যান রুশ প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ নিয়োগ চূড়ান্ত করেন। মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার। ডিসেম্বরেই সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে নতুন এই পদটি তৈরি করে আসিম মুনিরকে 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। আরেক আদেশে বিমান বাহিনীর প্রধানের মেয়াদ 2 বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করেছে কঙ্গো ও রুয়ান্ডা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এই চুক্তিতে সই করেন দেশ দুটির নেতারা। এর মাধ্যমে আফ্রিকা অঞ্চলে চলা দীর্ঘদিনের সংঘাতের আনুষ্ঠানিক অবসান হতে যাচ্ছে। এটিকে আফ্রিকা ও বিশ্বের জন্য একটি মহান দিন হিসেবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন তাইজুল ইসলাম। আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। নভেম্বর মাসের সেরার দৌড়ে তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সিমন হারমার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। গত মাসে টেস্টে আইরিশদের স্পিন বিশ্বে নীল করে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল। ওই সিরিজেই 13 উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান 33 বছর বয়সী স্পিনার। 57 টেস্টে 250 উইকেট নেওয়া তাইজুল 14 টেস্ট কম খেলেই ছাড়িয়ে যান স্বদেশি আরেক স্পিনার সাকিব আল হাসানকে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়াকে রবিবার লন্ডন নেওয়া হতে পারে, কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। কোরআনের আইন ছাড়া দেশে কিছুতেই সুশাসন সম্ভব নয় বলছেন জামায়াতে ইসলামীর আমির। সব দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রা শুরু করতে ইসির প্রতি এনসিপির নেতা নাহিদের আহ্বান। এবং মিরপুর চিড়িয়াখানায় হঠাৎ খাঁচার বাইরে সিংহী, 2.25 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করল কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।